অর্থনৈতিকভাবে করে নিচের দিকে চলে যাচ্ছে। সেই সময়কার অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট মজারুল ইসলাম ছিলেন। তিনি শেখ সাহেবকে পাশে বসিয়ে অর্থনৈতিক সম্মেলন করছিলেন। সেই সম্মেলনে পরিষ্কার করে তার সামনেই বললেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। তখনই তিনি বলতেন সেই কথা। এইখান থেকে তিনি জিয়াউর রহমান সাহেব এটাকে তুলে নিয়ে আসলেন। সেই জাতীয়করণকৃত যে নীতি সেটাকে বাদ দিয়ে তিনি পুরোপুরিভাবে একটা প্রাইভেটাইজেশন অর্থাৎ মিশ্র অর্থনীতি এবং পরবর্তীকালে মুক্ত অর্থনীতির দিকে যাওয়ার সাহায্য করলেন। ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্ভাবনা সেটাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিলেন। কৃষির কথা বলেছেন আমাদের রামফেজ সাহেব, কেন্দ্রী সাহেব। কৃষিতে তো তিনি একটা বিপ্লব নিয়ে এসেছিলেন। এই যে আমরা উজ্জ্বল ফলনশীল ধান যেটা করি, উপসি যেটা আমরা করি, সেই উপসির বীজ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন চীন থেকে, আমার এখনো মনে আছে। সেইটা তিনি এখানে শুরু করলেন এবং আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটার উপরে কাজ করেছে। সেখান থেকে তারা এই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ধানের বীজ তৈরি করেছে। এটা একটা নয়, আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, গবেষণা ইনস্টিটিউটগুলোতে জিয়াউর রহমানের ফলক আছে। জিয়াউর রহমান সেগুলো শুরু করেছেন। অর্থনীতিতে ডাবল শিফটে কাজ হয়েছে এবং সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন তিনি যে অর্থনীতি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে তিনি দুটো কাজ শুরু করেছিলেন। একটি হচ্ছে বাংলাদেশি শ্রমজীবী মানুষদেরকে বিদেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সেই সময় আপনার খুব বেশি চাহিদা ছিল, সেখানে তিনি বাজার সৃষ্টি করলেন এবং সেখানে পাঠিয়ে তিনি রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন। গার্মেন্টস এখন অর্থনীতি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সেই গার্মেন্টস কে তিনি একদিকে মেয়েদের কাজ, অন্যদিকে নতুন একটা দিগন্তের উন্মোচন হলো। এই তো শুরু। এবং সেই সময় সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশ যেন একটা নতুন একটা বাংলাদেশে পরিণত হলো, একটা জাগরণের বাংলাদেশ তৈরি হলো। এই যে আপনার প্রতিটি ক্ষেত্রে শিক্ষার কথা অনেকে বলেছে, আমি রিপিট করবো না, শুধু একটা নয়, তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য, তার মননশীলতাকে তৈরি করার জন্য, তাদেরকে ভালো মানুষ হওয়ার তৈরি করার জন্য তিনি শিশু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরেই কিন্তু আমরা চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, সৌদি আরব স্বীকৃতি দিয়েছে, মধ্যপ্রাচ্যের স্বীকৃতি, দেশের স্বীকৃতিগুলো ওই সময়ই এসেছে। যেটা ছিল তার সবচেয়ে বড় অবদান, যদি কাউকে কিন্তু হোস্টাইল করেননি, কাউকে তিনি শত্রু মনে করেননি। এবং তিনি বলেছিলেন সেই কথা যে আমাদের বিদেশে কোনো শত্রু নেই, সবাই আমাদের মিত্র বন্ধু, কিন্তু আমাদের কোনো প্রভু নেই, এই কথা বারবার করে বলেছেন। সেইভাবেই তিনি কিন্তু সেই সময় তার যে পররাষ্ট্র নীতিকে তিনি পরিচালিত করেছেন। সে দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে গেছে। প্রফেসর দিনারাজ চৌধুরী তার আলোচনার মধ্যে বিএনপির কথা বলেছেন যে বিএনপিতে আপনারা এখন তিনি জিয়াউর রহমানের যে আদর্শ রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন না। আমি এই কথার সঙ্গে পুরোপুরি একমত। এই জন্য জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি। আমাদের মূল শক্তি হচ্ছে আপনার জিয়াউর রহমান। তার আদর্শকে অনুসরণ করা, তার কথা, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করার চেষ্টাটাই আমাদের। কিন্তু প্রেক্ষিতটা তো ভিন্ন। জিয়াউর রহমান সাহেব যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, কিন্তু তখন একটা অনুকূল অবস্থা ছিল। সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই স্বাধীনতার জন্য তারা তৈরি হয়ে গিয়েছিল। এবং যে কথাটা জিয়াউর রহমান সাহেব তার বইতে এবং সব জায়গায়, আমরা ইতিহাসে সব জায়গায় দেখি যে সাধারণ ছাত্ররা, যুবকেরা, কৃষকেরা তখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, তারা স্বাধীনতা চাচ্ছিল। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যে সেই সময়কার তখনকার যে 1975 সালে যে পরিবর্তন, জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বর যেভাবে এসে মানুষকে আবার রক্ষা করলেন, সেই সময়টাও ছিল কিন্তু আপনার সম্পূর্ণ একটা ভিন্ন সময়, একেবারেই ভিন্ন সময়। এবং জিয়াউর রহমান পক্ষে এটা সম্ভব হয়েছিল এই জন্যই যে জিয়াউর রহমান ইতিমধ্যেই তখন কিন্তু আপনার একজন জাতীয় নেতা শুধু নয়, দেশের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং তিনি যখন সামনে এসে বলেছেন
এবার আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষ আবার সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং সব মানুষরা এক হয়ে গেছে সেই এবং যার ফলে আপনার ৭৫ সেই দুর্যোগকে এড়ানো সম্ভব হয়েছে। তারপর অসাধারণ নেতৃত্বের অধিকারী তিনি। হ্যাঁ, এখন আমরা আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে। আমাদের এই ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে ইন্সপিরেশন, অনুপ্রেরণার স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন। এটা আসবে যে কেন কেন আমরা তাকে বের করতে পারিনি? আমি সেটাই বলছি যে এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি। আমরা সেদিকে সরে আসি। দিলারা আমাদের সুবিধা হচ্ছে যে দিলারা পড়া অনেক উঁচু জায়গায় থাকে, অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচুভাবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু আমরা যখন মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরিনি। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। এটা আপনার অনেক শক্তিশালী দল এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে, উত্তর দিতে এই জন্য আমি আশা করি আপনার মনে করবেন। I understand, আমি আপনাকে ওই সাথে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। আমি সেই ক্রিটিসিজমগুলো আমরা নেই, we are taking that criticism. At the same time, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক না। হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন, সেই ধরনের রিসার্চ সেল নেই, আমাদের রিসার্চ সেল আছে। আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে। আমরা শুরু করেছিলাম আবুল্লাহ, মাহফুজুল্লাহ, সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম। এটা অনেক আগের কথা। আমরা সেই বাড়িতে টিকতে পারি। 2014 সালের যখন আপনার ডাউন হলো, মনে আছে আপনাদের, ইলেকশনের সময়, সেই সময়ে সেই বাড়িতে রেড করে আমাদের সবকিছু নিয়ে যায়। এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন, মাহবুবুল্লাহ বলেন, তারা স্বাভাবিকভাবে, তারা তো আপনারা যুদ্ধ, রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবেন না, তারা তখন দূরে সরে আসে। পরের দিকে মাহবুবুল্লাহ তার কাজ করেছে, আমরা কাজ করেছি। আমরা অনেক সময় আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা প্রফেসর দিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি, আমাদের টিম আছে একটা, সেই টিম কাজ করছে এখনো। হয়তো দ্যাটস নট এনাফ, উই আর ট্রাইং। আমি যেটা মনে করি আমাদের বুদ্ধিজীবী, পেশাজীবী যারা আছেন, তাদের নিজেদের উদ্যোগেই এগিয়ে আসা উচিত। এখানে অনেকেই আছে যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়, তাদের সাথে পরামর্শ করা হয়। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার, সেই ব্যয়টা আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে নিয়ে অনেক কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি, বসার চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আবার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সব সময় অনুসরণ করতে হবে, এবং তিনি হচ্ছেন আমাদের লক্ষ্যত্র। তার যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আপনার বিকল্প নেই।
আপনারা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদর্শী সম্পর্ক, যেটা আপনারা যে ব্যাখ্যা করে দিয়েছেন, আমরা সেইভাবে আমাদের দলের চিন্তা ভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ জিয়াউর রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারে হয়ে যাবে তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছে লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী তার অনেকবার জেলে গেছেন, জেলে যেতে হয়েছে তাদের, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করছে তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। তো আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময় একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন আমরা আলোচনা করি, ঠিক করবো ভবিষ্যতে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়া রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সেই পতাকাটি স্বাধীনতা, সার্বভৌম গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনি কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে এগোচ্ছি। তার কথা না বললেই না। আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা ট্যুরে, আপনার প্রথম মানে 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আমরা অনেক সদস্য ছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে। তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী, এত শীত ছিল সেখানে, বরফ পড়ছিল, যে বাইরে ম্যাডামকে যে গার্ড অফ অনার তারা দেয় আর কি, যেটাকে আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার, সেটা বাইরে করা সম্ভব হয়নি, যে আর্মি, এয়ারফোর্স, নেভি থেকে যারা স্যালুট দেয়, ওইটা আপনার গ্রেট হলের মধ্যে, যারা গ্রেট হলের মধ্যে তারা করেছিল, এবং আমরা যারা এন্ট্রি গিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম। ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, আমার এখনো মনে আছে, যখন তারেক রহমানের সামনে এসে যখন উনি পরিচয় করিয়ে দিলেন, বললেন যে আমার ছেলে, চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে উনি একটা কথা উচ্চারণ করেছিলাম, মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই কথাটা আমি এখনো সবসময় মনে করি। আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিন রাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি সেদিনও বলেছি, আমার সামনে বলেছি, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ না, এটা আমরা মনে করি ইটস নট ফেলিয়ার। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। কারণ আমরা পথে, ন্যায়ের পথে লড়াই করছি। আজকে আমি এখানে আসার আগে খবরের কাগজ বাসায় আসার আগে সকালে শরীর তো একটু খারাপ যাচ্ছেই, তারপরে খবরের কাগজ আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে হচ্ছে বেনজিরের সম্পত্তির ছবিও দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে, has left the country। 4 মে মাসের 4 তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকা যা দেখেছি।
না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার যারা বেনাজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলানো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এইসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল, সকলের চোখের নাক। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ।